কথা থেকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর সবাই কই? 5 মিনিট তো শেষ। তোমরা যে কজন উপস্থিত আছো আইডি গুলো দিয়ে দাও, আমি আইডি গুলো পরে নিয়ে নিবো। গত লাস্ট ক্লাসে কি পড়া হয়েছিল একটু বলতে পারবা? ডাই কাস্টিং। ওকে, আমি কি তাহলে শুরু করি না? 5 মিনিট যেহেতু শেষ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কাস্টিং, ঠিক আছে? শুনতে পাইছো আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। সেন্ট্রিফিউগাল কাস্টিং, আগে সেন্ট্রিফিউগাল কাস্টিং মানে ব্যাপারটা কঠিন না। আগে সেন্ট্রিফিউগাল কাস্টিং পড়ানোর আগে তোমাদের আগে একটু কনসেপ্ট, সেন্ট্রিফিউগাল ফোর্স কি ছিল কেউ বলতে পারবো? সেন্ট্রিফিউগাল ফোর্স স্যার কেন্দ্রমুখী বল। স্যার মেন কেন্দ্র। অ্যাসপেক্টটাকে একটু ব্যাখ্যা করা একজন যে কেউ কার মনে আছে দেখি, কারণ যদি আমাদের ওর শুধু থিমটা কাজে লাগবে আর কোনো কিছু কাজে লাগবে না। থিমটা কার আমাদের প্রমাণ করতে বলা লাগবে না যে সেন্ট্রিফিউগাল ফোর্স কিভাবে আসে, এগুলো প্রমাণের আমার দরকার নেই। আমি ধরে নেবো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে যে ইফেক্ট গুলো হয় এগুলো তোমাদের ধারণা আছে, সেটা আমি ধরে ধরে নিব। তারপর তোমাদের ভিতর থেকে যে কেউ একজন বলো যে সেন্ট্রিফিউগাল ফোর্সে আসলে মেন ব্যাপারটা কি হয়। বলো, সমস্যা নেই, তোমরা বলো। বলো যে কেউ একজন। আমার কথা কি, প্রশ্ন কি বুঝতে পারো না? হ্যালো? স্যার, বৃত্তাকার পথে যখন কোনো বস্তু আবর্তন করে তখন সেটা আহ কেন্দ্রের দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতা বা যেই ফোর্সের কেন্দ্রের দিকে সেটার আহ উম, এখন তো আমি তোমাদের একটু মানে কনসেপ্ট ধরাই দিই। ধরো একটা লাঠিতে বা একটা কোনো লাঠিতে ধরো সাপোজ 5 ফিট লম্বা, 5 ফিট লম্বা লাঠির উপরে তুমি যদি 2 ফিট সুতা বেঁধে রাখো, ঠিক আছে? সুতার মাথায় কোনো ওয়েট দিয়ে ওয়েট অ্যাটাচ করো, ঠিক আছে? এখন তুমি যে 5 ফিট লম্বা যে হাইটের যে রডটা বা যে বস্তুটা তুমি যদি ঘুরাও, আস্তে আস্তে যদি যত বেশি স্পিডে ঘোরাবা, তত বেশি যে তোমার ওই যে সুতার সামনে যে বস্তুটা বাঁধা থাকবে তত বেশি সেটা কি মানে ম্যাক্সিমাম রাউন্ড উপরে ঘুরবে না? ম্যাক্সিমাম রেডিয়াসে। জি স্যার। জি আমার স্যার। বুঝতে বুঝতে পারছো নাকি পারো নাই? আর কেউ তো কথা বলে না। তাও আমি আরো সহজ Yes, করে স্যার। বলি। সাপোজ ধরো কলমের মাথায় সুতা দিয়ে তুমি কোনো কিছু বেঁধে রাখলা, ঠিক আছে? বেঁধে রাখার পর কলমটা তুমি ধরে রাখবা, মানে স্থির করে রাখবা। তখন যে বস্তুটা তুমি মানে বেঁধে রাখছো, সেই বস্তুটা কি কলমের বরাবর ঝুলে থাকবে না? জি স্যার। না কারো কনফিউশন আছে ঝুলে থাকবে কিনা? হ্যালো? শুনতে পাচ্ছে না নাকি, বুঝলাম না। হ্যালো? জি স্যার। মানে বুঝতে স্যার পারছো? নেটওয়ার্ক প্রবলেম স্যার, মাঝে মাঝে চলে আমার যায়। সমস্যা নাকি তোমাদের? আমার কথা ক্লিয়ার শুনতে না পেলে তোমরা বলবো, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। না মাঝখানে যে কথা বলছি কলমের উদাহরণ দিচ্ছি, এটা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। কি বলছো বলো তো? স্যার একটা কাইন্ডলি বলেন। হ্যাঁ,
কলমের মাঝে যখন সুতোর মাঝে একটা নির্দিষ্ট ওজনের বস্তু লাগিয়ে যখন ঘুরাবো সর্বোচ্চ স্পিডে, তখন সেটা ম্যাক্সিমাম রেডিয়াস নিয়ে করবে, আবর্তন করবে। ম্যাক্সিমাম রেডিয়াস নিয়ে আবর্তন করবে। এখন দেখো এই রেডিয়াসটা যদি তোমার সুতার রেডিয়াস ধরো 1 মিটার সুতা বাঁধা থাকে, 1 মিটারে 2 হাত, ঠিক আছে, 2 হাত যদি তোমার সুতা দিয়ে বাঁধা থাকে, তাহলে যত তুমি স্পিড, যত ম্যাক্সিমাম স্পিড বাড়ানোর পর তোমার ওই সুতাটার রেডিয়াস নেই, মানে সার্কেলটা, যে সার্কেলটা হবে সেই সার্কেলের রেডিয়াসটা কত হবে? দুই 1 মিটার না? জি Hello? স্যার। এখন ওই ধরো কলমটা তুমি ঘোরানো, যদি আস্তে আস্তে ঘোরানো কমাই দাও, কমাই দিলে কি হবে, যে রেডিয়াস আগে 1 মিটার রেডিয়াস নিয়ে ঘুরতেছিল যে বৃত্তটা হবে বা সার্কেলটা হবে, তোমার স্পিড যত কমানো হবে বা কলমের স্পিড যত কমানো হবে, রোটেশনাল স্পিড যত কমানো হবে, তোমার ওই যে এরিয়াটা নিয়ে বা যে সার্কেলটা নিয়ে তোমার যে বস্তু, বাধা বস্তুটা ঘুরতেছিল, ওই রেডিয়াসটা কি কম হবে না বেশি হবে? কম হবে স্যার। এটা কি সবাই শিওর? বুঝতে না হলে বলো, জি কারণ স্যার। মেন টপিকস এর ভিতরে বলতে কিন্তু ওই ওই কনসেপ্টে কাজে লাগে, মেন এই টপিকসটা আসছে আর কি। ঠিক আছে, তাহলে কি আমি যত বেশি স্পিড বাড়াবো, তোমার প্রোডাক্টটা, যে বস্তুটা তুমি বেঁধে রাখছো, ওই বস্তুটা তার ম্যাক্সিমাম, যতটুকু ম্যাক্সিমাম রেডিয়াসে যাওয়া পসিবল ততটুকু রেডিয়াসে সে কিন্তু ঘুরতে থাকবে, তাই না? জি স্যার। এবং জি এটা স্যার। আমাদের যে নর্মালি দর্শনের স্থায়িত্বকাল আছে না, 0.01 সেকেন্ড, জি স্যার। আছে কিনা? নর্মালি ফ্যান গুলো আমরা কি দেখি, ফ্যানের পাখা কি সব জায়গায় থাকে না 3 জায়গায় থাকে? সব জায়গায় সব জায়গায় থাকে। থাকে স্যার। হ্যাঁ, ফ্যানের পাখা কয়টা? তিনটা স্যার। পাগলা তো তিনটা তিনটা স্যার। মানে তিনটা। দেখা যখন যায় এই সব। দেখার তিন সময় জায়গায় দেখো থাকে। কয়টা? দেখার সময় তো স্যার অনেকগুলো দেখা যায় আর কি স্যার। অনেকগুলো দেখা যায়, এগুলো এর কারণ কি? মনে হয় স্যার, বৃত্তাকার আছে। এর এর কারণটা কি? তো 0.1 স্যার গতির কারণে স্যার সেকেন্ডের এরকম আগে। হয়। এটা বলো দর্শনের স্থায়িত্বকাল বলে 0.01 সেকেন্ড। ঠিক জি আছে, স্যার। 0.01 সেকেন্ডের ভিতর মাঝখানে যে কাজটা হয় সেটা আমরা দেখতে পাই না, তার ভিতরে সে ঘুরে আরেক জায়গায় চলে আসে। এখন দেখো এই সেন্ট্রিফুগাল ফোর্সের যে জিনিসটা আমি তোমাদের বোঝাতেছে সেটা হলো, স্পিড বা রোটেশনাল স্পিড যত বেশি তুমি মানে ম্যাক্সিমাম দেওয়ার দিতে পারবা, তত বেশি তোমার যে বাধা যে বস্তুটা ছিল সেই বস্তুটা ম্যাক্সিমাম রেডিয়াসটা নিয়ে ঘুরবে। আর যখন তুমি স্পিডটা কমাবা, রোটেশনাল স্পিড, তত বেশি তোমার বস্তুটা কম কম রেডিয়াস নিয়ে ঘুরতে ঘুরতে, যত তুমি রেডিয়াসটা, রোটেশনাল স্পিডটা কমাবে, একসময় কি হবে, কলমের সাথেই তোমার ওই বস্তুটা ঝুলে থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। কলমের সাথে, মানে কলমের সাথে ঝুলে থাকবে কখন, একেবারে যখন রোটেশনাল স্পিডটা 0 হবে তখন, তাই না? এটা কি কনফার্ম নাকি, না কনফিউশন আছে? জি স্যার। জি স্যার, জিরোই থাকবে স্যার। 0 থাকবে। এখন দেখো ওই জি স্যার। যে কনসেপ্ট, আমাদের ওই জায়গা থেকে কনসেপ্টটা কাজে লাগবে, যে স্পিড যত বেশি বাড়বে, তোমার ম্যাটেরিয়ালস তত বেশি তার ম্যাক্সিমাম রিচেবল এরিয়ায় বা ম্যাক্সিমাম যতটুকু এরিয়া নিয়ে সে ঘুরতে পারা পসিবল, তার ক্ষেত্রে ততটুকু মানে রেডিয়াস নিয়ে সে ঘুরবে। আর যত বেশি আমি স্পিড, রোটেশনাল স্পিড ডিক্রিজ করব, তত বেশি ওই ম্যাটেরিয়ালটা কাছাকাছি চলে আসবে, মানে সেন্টারের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এখন এই জায়গায় যে জিনিসটা লেখা আছে দেখো, সেন্ট্রিফিউগাল কাস্টিং। এখন আমাদের ওই কনসেপ্টটা কাজে লাগে, আমরা সেন্ট্রিফিউগাল কাস্টিংটা করব। সেন্ট্রিফিউগাল কাস্টিংটা কি, দেখো ওই কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। এর ভিতরে তোমাদের আপাতত কিছু পড়ার দরকার নেই, আগে ফিগারটা দেখো, তারপরে তোমরা পড়লে অটোমেটিক বুঝতে পারবা। দেখো ফিগারে এই জায়গায় দেখো, একটা দেখো বাম সাইডে যে ফিগারটা আছে সেটা কি, কোন ভিউ আছে, দেখো এন্ড ভিউ, তাই না? দেখতে পাচ্ছ? জি হ্যালো, স্যার, দেখা যায়। এন্ড ভিউ। আর পরে ডান সাইডে আছে সাইড ভিউ। যদি তোমার ড্রয়িং তত বেশি ক্লিয়ার করতে পারো না তোমরা, এই জন্য একটু কনফিউশন লাগবে, সেজন্য একটু দেখাই দিচ্ছি। এন্ড ভিউ দেখো, এন্ড ভিউতে কয়টা সার্কেল দেখা যায় বলো তো? তিনটা স্যার। 3টা। আর সাইড ভিউতে দেখো সার্কেল দেখা যায় কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় 2টা, আরগুলো কিন্তু বোঝা যায় না, তাই না? জি স্যার। এখন দেখো আগে আপাতত এন্ড ভিউটা ক্লিয়ার করো। এন্ড ভিউতে দেখো
দাঁড়াও আমি একটু বড় করি। দেখো এন্ড ভিউতে দেখো ডিরেকশন গুলো খেয়াল করো। দেখো নিচের দুইটা দেখো নাম কি দেওয়া আছে, দেখো ড্রাইভ রুলার, ঠিক আছে? ড্রাইভ জি স্যার। ড্রাইভার মানে যে চালাবে আর কি, মানে যে চালক, এটা ড্রাইভ রুলার বলা হয় কারণ এই এই রুলারে যে স্পিডটা থাকবে সেই স্পিডের উপর বেসিস করে উপরে রুলারটা ঘুরবে, ঠিক আছে? ধরো একটা জিনিস জেনে রাখো, এটার নাম হচ্ছে ড্রাইভার আর উপরের নাম হচ্ছে ফলোয়ার, মানে যে ফলো করে। কেন ফলোয়ার নাম নাম কারণ হলো এই ড্রাইভারকে, এই ড্রাইভার এর যে রোটেশনের স্পিড থাকবে সেই স্পিডের উপর ডিপেন্ড করে উপরেরটা ঘুরবে, এই কারণে তার নাম ফলোয়ার, ঠিক আছে? ড্রাইভার আর ফলোয়ার কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন দেখো এই যে ড্রাইভার রুলারটা কোন দিকে গেলে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ডিরেকশনটা কোনটা দেওয়া আছে দেখো, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আর ডান সাইডে যে রুলারটা আছে এটা কোন দিকে ডিরেকশন দেওয়া আছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এখন তাহলে উপরের যে রুলারটা, উপরের যে সার্কেলটা আছে এটা কোন ভাবে ঘুরবে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ। পরীক্ষার খাতায় কিন্তু এই ভুলটা হবে, তোমরা হয়তো ডান সাইডেটা যেদিকে দেবা, মানে এটা দেখো বাম সাইডেটা আসছে কোন দিক থেকে কোন দিকে, ক্লকওয়াইজ। আর তাহলে কি মানে এটা ভিতরের দিকে আসছে, আর বাম সাইড ডান সাইডটা কোন দিকে আসছে, এটা কিন্তু ঘুরে বাইরের দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। এখন এই ডিরেকশনটা যদি তুমি পরীক্ষার হলে যদি এটা আঁকানোর সময় এই ডিরেকশনটা যদি উল্টায় দাও, যে এটা তো ভিতরের দিকে আসে তাহলে এটাও ভিতরের দিকে দিয়ে দিই, তাহলে কি হবে? আলটিমেটলি ফলাফল কি হবে? ভুল হবে। ভুল হবে, স্যার ভুলের ফলাফলটা কি হবে? উপর উপরটা স্যার স্যার ওইটা ঠিকঠাক ঘুরবে না, উপর ঘুরে যাবে। ফলোয়ারটা। উপরেরটা ফলোয়ারটা ঘুরবেই না, ঠিক আছে? কিন্তু আমাদের মেইন টার্গেট কি, এই ড্রাইভারের এগেইনস্টে উপরের ফলোয়ারটা ঘুরানো, ঠিক আছে? এখন এই ড্রাইভারের যে যতটুকু স্পিড থাকবে, যত বেশি স্পিড বাড়বে এই ফলোয়ারের বা এই যে মোল্ড, ফলোয়ারকে আমরা মোল্ড হিসেবে কেন ট্রিট করতেছি সেটা আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো এটা ফলোয়ার হিসেবে ধরে নাও, ফলোয়ার, এই ফলোয়ার ড্রাইভার যত স্পিড বেশি ঘুরবে ফলোয়ার তত বেশি স্পিডে ঘুরবে না? জি স্যার। আর ড্রাইভার যত বেশি তোমার কম স্পিডে ঘুরবে এক সময়, তাহলে এই এই ফলোয়ারটা কত স্পিডে ঘুরবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারেন আমার প্রশ্ন? এর ড্রাইভার যদি স্পিডটা অনেক কম করা হয় তখন এই যে ফলোয়ার যেটা বললাম এই ফলোয়ারের স্পিডটা কি হবে? কম হবে। কম কতটা হবে বেড়ে কমই যাবে? স্যার। হবে স্যার। হ্যাঁ, কম হবে স্যার। কম হবে। কম হবে। এখন দেখো এই ফলোয়ারের স্পিডটা যদি কমে যায়, এখন ধরো ড্রাইভারের কাজ শেষ, ড্রাইভারের কনসেপ্ট নাকি ওটা বাদ দেয়, ধরো ওটা তো নাই। এর ভিতরে যে হলুদ কালারের একটা লেয়ার দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। লেয়ার দেখা যায়। এখন দেখো এই লেয়ারটা কিভাবে আসছে দেখো, এই ড্রাইভারের এগেনস্টে যখন ফলোয়ারটা ঘুরে, ফলোয়ারটা ঘোরার সময় যদি তোমার স্পিড অনেক কম থাকে তাহলে এই হলুদ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা যদি তোমার র মেটেরিয়ালস হয় তাহলে এই র মেটেরিয়ালস কি এই উপর দিকে থাকবে নাকি সব নিচে এসে পড়ে থাকবে? নিচে এসে পড়ে থাকবে। এই জিনিসটা একটু সবাই একটু মানে দেখো প্রয়োজনে, না বুঝতে হলে প্রশ্ন করো, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে বুঝতে একটু টাফ হবে। দেখো এই ফলোয়ার যদি না ঘোরে তাহলে এই হলুদ কালারের এটা যদি তুমি মনে করো র মেটেরিয়াল, যেমন কাস্টিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করছিলাম, মোল্টেন মেটাল না? জি জি স্যার। স্যার। এখন ধরো এই ফলোয়ারের এই সার্কেলের ভিতরে যদি আমি মোল্টেন মেটাল দিই বা আমার র মেটেরিয়াল যে র মেটেরিয়ালস এর কাজ করবো সেটা তুমি এর ভিতরে দেই, তখন কি হবে এই র মেটেরিয়ালসটা একটা এই ধরো এটা সার্কেল হিসেবে কল্পনা করলে সার্কেলের নিচে হিসাবে স্তূপই থাকবে, তাই না? জি স্যার। থাকবে। এখন খেয়াল করো তাহলে, আগে যেটা বলছিলাম যে স্পিড বাড়ার সাথে সাথে তোমার ম্যাটেরিয়ালসটা তার ম্যাক্সিমাম বাউন্ডারি পর্যন্ত সে পৌঁছাবে, যত বেশি স্পিড তুমি ইনক্রিজ করবা, আর যত বেশি স্পিড ডিক্রিজ করবা তত বেশি ম্যাটেরিয়ালসটা কি নিচের দিকে চলে আসবে, বা তাই না?
হ্যালো, জি স্যার, জি নিচের দিকে স্যার। চলে আসবে। ওকে। এখন দেখো এই ড্রাইভারের এগেনস্টে যখন এই উপরের ফলোয়ার, এই ফলোয়ারটাই তখন মোল্ড হিসাবে কাজ করবে। দেখেছে উপরে দেখো, বাম সাইড উপরে লেখা আছে মোল্ড, দেখা যায়? জি স্যার। তারপরে এটা যখন এই এই মোল্ডটা তো যদি তখন নর্মালি ঘোরে, আর এই মোল্ডের ভিতরে যদি আমি যে হলুদ কালার দেখে এবারে তখন ডাইন সাইডের ফিগারটা দেখো, ডাইন সাইডের ফিগার দেখো যে পিওরিং বেসিন, পিওরিং বেসিনের মাধ্যমে যে মোল্টেন মেটালটা এই সিলিন্ডারের ভিতরে বা এই সার্কেলের ভিতরে দেওয়া হচ্ছে, দেওয়ার পর কি এই মোল্ডটা যখন আমি ঘুরাবো তখন এই মোল্টেন মেটালটা পরিস্থিতি কি হবে, সে ম্যাক্সিমাম রেডিয়াস নিয়ে ঘোরার চেষ্টা করবে না? হ্যাঁ স্যার। এটা ম্যাক্সিমাম রেডিয়াস নিয়ে যখন ঘুরবে তখন এই মোল্ড মেটাল গুলো বা যে র মেটেরিয়ালস এর আমরা প্রোডাক্টটা তৈরি করব, সেই র মেটেরিয়ালসটা কি এই সিলিন্ড্রিক্যাল এই শেপ, বা আমরা এই সিলিন্ড্রিক্যাল শেপ কেন, যে কোনো শেপের প্রোডাক্ট যদি আমি তৈরি করতে আগ্রহী হই, তখন এই র মেটেরিয়ালসটা এই তোমার এই দেওয়াল বরাবর, কারণ দেওয়াল পর্যন্ত তার কিন্তু ম্যাক্সিমাম লিমিট, তাই না? না দেওয়ালের বাইরে কি যাইতে পারবে? না স্যার। দেওয়ালের বাইরে যাইতে পারবে না, তাহলে কি সে ম্যাক্সিমাম রোটেশন স্পিড, রোটেশনে যখন আমরা ঘুরাবো তখন এই ম্যাটেরিয়ালসটা সর্বোচ্চ তার লেয়ার যেই পড়বে কোথায়, দেয়ালের মধ্যে স্যার। মানে দেওয়ালের উপর, ভিতরে মানে স্যার। ভিতরে ভিতরের সাইডে, মানে একেবারে যে জি সিলিন্ড্রিক্যাল শেপ স্যার। তুমি তৈরি করবা বা যে প্রোডাক্টের শেপটা তুমি তৈরি করবা, সেই প্রোডাক্টের একেবারে দেওয়াল বরাবর একটা লেয়ার পড়বে। এখন এই লেয়ারটা কতটুকু পুরুত্ব হবে, ঠিক আছে, কতটুকু পুরুত্ব হবে সেটা ক্যালকুলেশন আমাদের আপাতত করার দরকার নেই। মেইন কনসেপ্ট হলো যত বেশি স্পিডে ঘোরাবা তত বেশি তোমার লেয়ারটা সব জায়গায় সমানভাবে মানে বন্টন হবে, ঠিক আছে। আর যদি তুমি আহ, কম বেশি ঘোরাও, এক সাইডে তোমার ওই পুরুত্ব বেশি হবে আর এক সাইডে পুরুত্ব কম হবে, তাই না? জি স্যার। কনসেপ্ট কি বুঝতে পারছো? মেইন সেন্ট্রিফুগাল কাস্টিং এর কনসেপ্টটা কি? হ্যালো, স্যার, বলো প্রশ্ন ছিল একটা। বলো। এখানে আপনি যত বেশি স্পিডের কথা বলছিলেন স্যার, যদি আপনি যেই উদাহরণটা দিছিলেন একটা লাঠির সাথে সুতা বেঁধে একটা নির্দিষ্ট ওজনের ইয়ার সাথে সুতা বেঁধে ঘুরাবো, এটা যদি একটা নির্দিষ্ট স্পিডের বেশি ঘুরাই তো সেই ক্ষেত্রে তো ওটা সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে ওটা ছিঁড়ে চলে যাওয়ার কথা। তো এখানে স্পিডটা যদি অনেক বেশি দিয়ে দিই তো সেই ক্ষেত্রে আমার যে ম্যাটেরিয়ালস যেগুলো দিয়েছি, তরল ম্যাটেরিয়ালস যেগুলো, সেগুলো তো মানে ছড়িয়ে যাওয়ার কথা না। ওকে, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। এখন দেখো তুমি এই জায়গায় কিন্তু আমি যখন বলছিলাম যে কলমে কোনো কিছু বেঁধে ঘোরাবা, তখন কিন্তু তার আউটসাইড বাউন্ডারিতে কোনো কিন্তু মানে প্রোটেক্টর হিসাবে বা প্রোটেক্টর বা তাকে বাধাগ্রস্ত করতে পারবে ছিঁড়ে গেলে, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য, কেন্দ্রভূমিক ফোর্সের জন্য যখন ছিঁড়ে যাবে তখন তো কিন্তু তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আছে? না। বাধা নাই, তোমার প্রশ্ন ঠিক আছে বা তুমি বুঝতে পারছো ব্যাপারটা। আবার খেয়াল করো, যখন তুমি যদি কেন্দ্রবিমুখী বল যেটা বললা, কেন্দ্রবিমুখী বলের কারণে যখন ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে তাকে তো অবশ্যই মানে তার মানে ওই যে রেস্ট্রিকশন, চলার পথে যে রেস্ট্রিকশন সেটা সিরিয়াসে চলে যাবে। সিরিয়াস চলে যাওয়ার তার কিন্তু অপশনটা থাকে, কারণ কলমের চারিপাশে বা ওই যে লাঠির চারিপাশে কিন্তু বাউন্ডারিটা আমি ক্রিয়েট করি নাই, বা তার এগেনস্টে স্পিডটা ধরে রাখার জন্য বা তাকে স্পিড কমায় দেওয়ার জন্য কোনো কিন্তু প্রোটেক্টর নাই, কোনো বাউন্ডারি নাই, আছে? না স্যার। তাহলে এই জায়গায় কিন্তু বাউন্ডারি হিসাবে কোনটা কাজ করে? এই জায়গার ক্ষেত্রে, এই জায়গার ক্ষেত্রে দেখো বাউন্ডারি হিসাবে মোল্ড আছে, মোল্ড আছে না? সে ছড়ায় যাবে, ছড়ায় যে ম্যাক্সিমাম তার লেয়ার কিন্তু ওই মোল্ডের সাথে থাকতে হবে, কারণ মোল্ড তো মানে এমন স্পিডে ঘোরাবো না যে যেন এই যে উপরের যে মোল্ড বা যেটা ফলোয়ার আমরা বলতে চাচ্ছি সেই ফলোয়ারটা মানে ভেঙে চুরে ভেঙে যাক, এমন স্পিডে তো আমরা ঘোরাবো না। আচ্ছা। জি স্যার। আর কনফিউশন আছে? না। এবার একজন পড়ো, আমি ভিতরে আমি পড়বো না, তোমরা পড়ো, পড়ে যদি বুঝতে না তাহলে আমার কাছে প্রশ্ন করো, আমি আছি। আরেকদিন আছে, আরেকদিন তোমাদের কাস্টিং এর যে ডিফেক্ট আছে 5-7টা ডিফেক্ট, ওটা পরের একদিন পড়ে দেবে, এটা আজকে ক্লিয়ার করো, এটা একজন পড়ো।
হ্যালো, স্যার সেন্ট্রিফিউগাল কাস্টিং থেকে। হ্যাঁ এই পেজটাই পড়ো, সেন্ট্রিফিউগাল, শুধু সেন্ট্রিফিউগাল কাস্টিংটাই পড়ো। আচ্ছা, centrifugal casting, in which the mold is rotated at high speed so that the centrifugal force distributes the molten metal to the outer regions of হ্যালো, হ্যালো, কি হলো? ও আচ্ছা স্যার, মিউট হয়ে গিয়েছিল। কোন পর্যন্ত পড়ছো? এই ডাই ক্যাভিটি পর্যন্ত পড়ছো না? স্যার পুরোটাই পড়ছিলাম বাট মিউট হয়ে গিয়েছিল, ওকে, তো পুরোটা আবার পুরোটা তো ক্যাটাগরি তো তোমরা এমনি ক্যাটাগরির মধ্যে দরকার না। হ্যাঁ তাহলে এই জায়গায় কি বলতে চাইছে দেখো, এই জায়গায় যেটা বলছে আর আমি যেটা বলছি ঠিক আছে, বা বুঝতে পারছো কিনা পড়ার সাথে বোঝানোর? জি স্যার। দেখো এই জি জায়গায় স্যার। কি বলছে দেখো, রোটেটেড আর হাই স্পিডে ঘুরবে, সো দ্যাট দি সেন্ট্রিফিউগাল ফোর্স কি করবে, ডিস্ট্রিবিউটস দি মোল্টেন মেটাল টু দি আউটার রিজন অফ দি ডাই ক্যাভিটি। ঠিক আছে, এখন দেখো তোমাদের পরীক্ষার খাতা লেখার ক্ষেত্রে এই যে সরাসরি ইংলিশ এই সেন্টেন্স মুখস্থ করে লিখতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা যদি বুঝতে পারো ব্যাপারটা তাহলে তোমরা লিখতে পারবে, এবং যারা খাতা দেখবে, যারা স্যারেরা খাতা দেখবে, স্যারেরা বুঝে নিতে পারবে তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, এখন আমি যদি প্রথমে তোমাদের ইংলিশ সেন্টেন্স আগে পড়ানো শুরু করতাম তাহলে কিন্তু কঠিন লাগতো বেশি, তাই না? জি স্যার। এখন দেখো তারপরে যে জিনিসটা বলা আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং, সেমি সেন্ট্রিফিউগাল কাস্টিং এন্ড সেন্ট্রিফিউজ কাস্টিং। এখন আমাদের পুরো ক্যাটাগরি আমাদের সিলেবাসে নাই, ক্যাটাগরি বলতে অনেক অনেক বড় সিলেবাস ক্যাটাগরিতে যাইতে গেলে। ঠিক আছে, এখন আমরা মেইনলি সেন্ট্রিফিউগাল কাস্টিং বলতে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে এই যে ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং। ঠিক আছে, এই যে আমাদের পানির ট্যাঙ্কি গুলো তৈরি করে, পানির ট্যাঙ্কি গুলো কি এইভাবে কিন্তু তৈরি করে। ঠিক আছে, পানির ট্যাঙ্কি গুলো এই যে ট্রু সেন্ট্রিফিউগাল কাস্টিং একটা প্রসেস আছে, আর একটা আছে তোমার ব্লো মোল্ডিং। ঠিক আছে, হ্যালো, জি স্যার। দেখো পানির ট্যাঙ্ক ধরো 1000 লিটারের পানির ট্যাঙ্ক, 1000 লিটারের পানির ট্যাঙ্ক তৈরি করতে গেলে তাহলে জায়গা কত বড় লাগে? অনেক বেশি বড় জায়গা লাগবে না? জি স্যার। আর একটা যে জিনিস তোমাদের বুঝাইছিলাম দেখো, পানির পট আর বাকেট, পানির পট আর বাকেট কি, পানির পটের ক্ষেত্রে কি মুখ কি ছোট না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? কি হয় মাঝে মধ্যে আল্লাহ মাফ। জি স্যার, শোনা যাচ্ছে। দেখো পানির পটের ক্ষেত্রে কি মুখটা ছোট, তাই না? বডিটা বড় নাকি? হ্যাঁ স্যার। আর বালতির ক্ষেত্রে কি, বালতির ক্ষেত্রে কি যে সাইড ওপেনিং সাইড কি মোটা না? আর নিচের সাইড, নিচের সাইড কি ছোট। ছোট? ছোট এখন স্যার দেখো, অনেক। হ্যাঁ, হ্যালো, ছোট বলছে, ছোট। ছোট। এখন দেখো তোমাদের আমি কাস্টিং এর সময় পড়াইছিলাম যে এই বাকেট যখন তৈরি হবে তখন তুমি তৈরি করে দেখবে এক সাইড থেকে বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, নর্মালি ছোট সাইড থেকে বড় সাইড বের করে নিয়ে আসা পসিবল। এখন পানির পট যখন তৈরি করবা তখন ভিতরে যে ক্যাভিটিটা তৈরি হবে, যে কোর, সাপোজ এটা কোর হবে, সেটা কোরটা কিন্তু বের করার কোনো সুযোগটা নাই আছে, কারণ বডি থেকে কিন্তু মুখটা ছোট, তাই না? জি স্যার। তাহলে ওই যে পানির পট আর এই যে পানির ট্যাঙ্কি যদি চিন্তা করো, পানির ট্যাঙ্কি নর্মালি বডি কি বড় না, জি স্যার। আর এই মুখটা কি ছোট না? জি স্যার। তাহলে এর যে ভিতরে যে ছোট। ব্ল্যাঙ্ক স্পেসটা কিভাবে তৈরি করবা, বা কি দিয়ে তৈরি করবা? এটা ভিতরে কি কোর কোর ইনসার্ট করবা? সেক্ষেত্রে এক্সপেন্ডেবল মোল্ড নাকি একটা আইডিয়া দিয়েছিলেন আপনি। হ্যাঁ, এক্সপ্যান্ডেবল মোল্ড, ঠিক আছে, এক্সপ্যান্ডেবল মোল্ডে তুমি আউটার সারফেস তৈরি করতে পারলে, ইন্টারনাল সারফেস কি দিয়ে তৈরি করবা? বুঝতে পারছো আমার প্রশ্ন নাকি? জি জি স্যার, স্যার। প্রশ্ন বুঝছি স্যার।
তাই দেখো তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করো, পানির পটের ভিতরে তুমি যদি কোনো জিনিস কোর, কোর কি কাজে লাগে? ইন্টারনাল সারফেস ক্রিয়েট করার জন্য কোর তৈরি করা, কোর ইউজ করা হয় না মোল্ডের ক্ষেত্রে? জি জি স্যার। স্যার। এখন দেখো পানির পট তৈরি করার ক্ষেত্রে তুমি যদি ইন্টারনাল কোনো কিছু পানির পটের ভিতরে ইনসার্ট করো, যখন পটটা তৈরি হয়ে যাবে সেই জিনিসটা বের করবা কিভাবে? স্যার ভাঙতে হবে স্যার। কি পানির পট ভেঙে ফেলবা? তা স্যার তাছাড়া তো স্যার বের করা কিভাবে বের করবো স্যার? তাহলে এই যে তোমার এই সব জায়গাতে পানির পট, আমরা পানি খাই প্রতিদিন, মিনারেল ওয়াটার, জেনারেল ওয়াটার, যত কিছু অর্ডার খাই না কেন, তাহলে এই পটগুলো তাহলে তৈরি হয় কিভাবে? পানির বোতল এগুলো তো স্যার। হ্যাঁ, এগুলো প্রশ্ন স্যার কোনোদিন জানা মনে হয় নেই, না? হ্যাঁ, জানি না স্যার, আপনি বললে ভালো হয়। স্যার পানির পর তো স্যার একটা শ্বাস আকারে তৈরি হয় স্যার, শ্বাসের ভিতর দিয়ে ওইটা তো স্যার ই করে স্যার। কি করে? পরে শ্বাস থেকে স্যার ওটা আলাদা করে স্যার নিচেরটা খালি জোড়া দিয়ে দেয় স্যার, এটা একদিন দেখছিলাম আর কি স্যার নিচেরটা জোড়া দিয়ে দেয় মানে? চ্যানেলে। স্যার একটা শ্বাসের উপর ওটা প্লাস্টিকের কিভাবে যেন স্যার ওই মল্টস বা যে কোনো একটা জিনিস তরলপত্র দেয়, তখন হুম। ওইটা স্যার যখন শক্ত হয় তখন এটা স্যার বের করে ফেলে স্যার, এরকম একটা জিনিস দেখো দেখছিলাম স্যার একটা টিভি। স্ক্রিন, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? তোমাদের কি বোলো মোল্ডিং আমি পড়াইছিলাম? বোলো মোল্ডিং মনে আছে তোমাদের? না স্যার। ওকে, দরকার নেই মনে থাকার। দেখো এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ফিগার একটা পার্মানেন্ট মোল্ড প্রসেসের ক্ষেত্রে। জি দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গার ক্ষেত্রে দেখো এই সর্বশেষ প্রোডাক্ট হলো 5 নম্বরে স্টেপে যেটা লেখা আছে, এটা হচ্ছে সর্বশেষ প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখো এই প্রোডাক্টটা তৈরি হয়েছে কি এই মোল্ড থেকে না? জি স্যার। এই মোল্ড থেকে। এখন এই মোল্ড থেকে যখন তৈরি হবে এটা, এখন এই ডাইন, আমি কার্সরটা খেয়াল করো, এই ডাইন সাইডের ফিগারটা দেখো, ডাইন সাইডের ফিগারটা দেখো, একেবারে বাইরের সাইড, বাইরের সাইডটা কি ওপেনিং, ওপেনিং যদি বলা হয় বা ওপেনিং যদি প্রিডিক্ট করি, বাইরের সাইডটা সবচেয়ে বেশি মোটা, তাই না? হ্যালো? জি স্যার। আর একেবারে সেন্টারের দিকের অংশটা কি সবচেয়ে ছোট না? হ্যাঁ। দেখো ছোট হওয়ার কারণে আমাদের সুবিধাটা কি হয়েছে দেখো, ওপেনিংটা বড় হওয়ার কারণে সুবিধা কি, ওপেনিংটা ছোট হওয়ার কারণে সুবিধা কি? দেখো এই যখন মোল্ড আমরা এই 3 নাম্বার ফিগারটা দেখো, 3 নাম্বার ফিগারে প্রোডাক্ট তৈরি হওয়ার পর আমরা মোল্ডটা ওপেন করব। ওপেন করার পর দেখো যে সাইডে সবচেয়ে ছোট এরিয়া থেকে বড় এরিয়ার দিকে কিন্তু আমরা যাওয়া পসিবল, তাই না? এই প্রোডাক্টটা নিয়ে, প্রোডাক্টটা আমি বের করার সময় আমি কি ডাইন সাইডে যেতে পারবো না বাম সাইডে যেতে পারবো? বাম সাইডে স্যার। বাম সাইডে যেতে পারবো। বাম সাইডে যেতে পারবো, আর অর্থ কি? তার ওপেনিংটা আরেক পাশ থেকে কি বড়, ঠিক আছে? জি স্যার। এখন দেখো যদি এই একই প্রোডাক্টের ক্ষেত্রে যদি এই সাইডে কার্সর দেখতে পাচ্ছ 4 নম্বর পিকচারে, জি স্যার। এখন দেখো এই এই জায়গায় দাঁড়াও, আমি একটু দেখো, দেখতে পাচ্ছ মেয়ের একটা যে ড্র করছি, দেখা যায়? হ্যাঁ স্যার। দেখো এখন যদি এই স্ট্রাকচারের সাথে যদি এই অ্যাড করা আরেকটা স্ট্রাকচার থাকতো, তো এটা সেটা দেখো 3 নাম্বার ফিগার একটু দেখো, এই স্ট্রাকচারের সাথে আমি যে নতুন করে যেটুকু ড্র করলাম এইটুকু যদি অ্যাড করতাম, ঠিক আছে, তাহলে কি এই প্রোডাক্টটাকে আমি বের করার কোনো সুযোগ আমার ছিল বলো তো? না স্যার। হ্যাঁ, কেন না, ছিল ছিল না না। বলো তো, কেন ছিল না? কারণ কারণ অন্য। আটকে যেত আর কি, মানে কারণ এই হ্যাঁ। জায়গায় যদি বের করতে থাকতো, এটা তো তোমার মূল মোল্ডের অংশ, তাহলে আমি বের করতে পারতাম না, তাই না? জি স্যার।
এখন জি পানির স্যার। পটের ক্ষেত্রে কি দেখো, পানির পটের ক্ষেত্রে দেখো বডিটা বড়, লক মুখটা লক ছোট, হয়ে যেত। ঠিক আছে? এই যে এই প্রোডাক্ট গুলো তোমার তৈরি করা হয় ব্লো মোল্ডিং এবং সেন্ট্রিফুগাল কাস্টিং দিয়ে। বোঝা গেল? আচ্ছা। তোমার ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার নাহলে আমি আরেকটা জিনিস আঁকায় দেখাই দিতাম। দেখাবো? দেখান স্যার। জি স্যার, দেখালে ভালো হয়। খেয়াল করো, নিচের ফিগারটা আগে দেখো। এটা কি দেখা যায় কারসর? জি স্যার। দেখো, বাকেটের শেপটা মেন বালতির শেপটা কি থাকে নরমালি এরকম না? জি স্যার। নরমালি এরকম। এখন যদি আমরা মোল্ডটা এইভাবে তৈরি করি, মোল্ড এরকম শেপ থাকবে, তার উপরে আমরা ম্যাটেরিয়ালটা ইনসার্ট করব, ঠিক আছে? ধরো আর একটু দেখো, ধরো এই যে আমি কালারটা করছি, এই কালারটা ধরো সাপোজ নাই প্রথমে, তাহলে এই প্রথমে এটা কি ব্ল্যাঙ্ক এক্সেস, মানে এটা কি মোল্ড না? জি স্যার। মোল্ড। এখন মোল্ড দুইটা, এই যে দুইটা পার্ট যখন আমি ক্লোজ করব, ক্লোজ করার ফলে এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। ব্ল্যাঙ্ক স্পেসে যদি আমি মোল্টেন মেটালটা দিই বা র মেটেরিয়ালস দিই, পিপি, এইচপি, সিপি, এগুলো যদি আমি দিই মোল্টে, গলিত পদার্থ হিসাবে, তখন এর উপরে এই ছাঁচের উপর কি একটা কি প্রোডাক্ট তৈরি হবে না? জি স্যার। এখন এই প্রোডাক্টে দেখো, এই ডাইন সাইড আর বাম সাইড, এক সাইড ওপেনিং, ডাইন বাম সাইডটা কি হাইটটা কি বড় না, আর ডাইন সাইডটা কি ছোট না? জি স্যার। এখন তারপরে যখন আমরা এই মোল্ড যখন সলিডিফিকেশন হওয়ার পর, তোমাদের সলিডিফিকেশন তো পড়াইছিলাম, ওই যে ফ্লুইডিটি ছিল না? হ্যাঁ স্যার। এই মোল্ডটা যখন আমি ধরো খুলবো, খোলার পর এই প্রোডাক্টটা আমি ধরো খুলে আমি মুছে দিই। মোল্ডটা এক সাইড ওপেন করলাম, ওপেন করার পর এই প্রোডাক্টটা আমি কি করতে পারবো? ডাইন দিকে নিতে পারবো না? জি স্যার, নেওয়া যাবে। নেওয়া যাবে। এখন দেখো, এই একই জিনিসটার ক্ষেত্রে একই মোল্ড যদি তুমি ইউজ করতে চাও পানির পট বা এই জাতীয় যেগুলোর ওপেনিংটা ছোট, সেটার ক্ষেত্রে যদি তুমি ইউজ করতে চাও, তাহলে এইটার ক্ষেত্রে কল্পনা করো, এটা যখন ধরো মোল্ড খুলে ফেললা, তখন এর মানে চতুর্পাশে কি থাকবে? দেখো, এর চতুর্দিকে কি থাকবে? এরকম প্রোডাক্ট এরকম আকৃতি থাকবে না নর্মালি? জি স্যার। থাকবে। এখন এই প্রোডাক্টটা কি তুমি আসলে এই জায়গা থেকে বের করা পসিবল? না স্যার। কেন পসিবল না? কারণ দেখো, এই জায়গায় ওপেনিং ওপেনিং ছোটর কারণে আমি এটা বের করতে পারবো না। এই কারণে এই সমস্যা থেকে ওভারকামের জন্য ওই সেন্ট্রিফুগাল কাস্টিং এবং ব্লো মোল্ডিংটা ইউজ করা হয়। বুঝতে পারছো এবার সেন্ট্রিফুগাল কাস্টিং কেন লাগে? স্যার, ব্লো মোল্ডিং না কি বলতেছেন, এটা একটু জাস্ট আইডিয়া দিয়ে দিলে বুঝতে ব্লো পারতাম। মোল্ডিংটা কি? ব্লো মোল্ডিং, দাঁড়াও আমি বলে দিচ্ছি।
হ্যালো, আসসালাম। আজ কয় তারিখ? 9 তারিখ স্যার। হ্যালো, জি দেখতে পাচ্ছ স্যার। নতুন যে ফিগারটা আঁকাইছি? জি স্যার। ওকে, দেখো চিহ্ন কই? দেখো, এই যে দুইটা পার্ট, মোল্ডের কয়টা পার্ট থাকে? একটা ফিক্সড পার্ট আর একটা আছে মুভেবল পার্ট। দুইটা পার্ট থাকে না? যে ডাইন সাইডে যেটা আছে ফিগারে, কয়টা পার্ট? 2টা একটা স্যার। ফিক্সড আর এখন ফিক্সড আর একটা মুভেবল। ওটা আমাদের কনসিডারেশন এখন দরকার নাই। এই যে দুইটা পার্ট আমি আঁকাইছি আর কি, এই দুইটা পার্ট যখন একসাথে করা হবে তখন কি একটা শেপ হবে, যে শেপ দেখো ওপেনিংটা ছোট, ভিতরটা মানে বডিটা বড়, তাই না? বড়। জি স্যার। এখন দেখো, এই জিনিসটা যখন আমরা এই দুই পার্ট এক জায়গায় করবো, এক জায়গায় করার আগে উপর দিক, এই যে উপরের সাইড থেকে যদি আমরা ইয়ার ফলো করি, ইয়ার ফলো করার পরে নর্মালি ইয়ার ফলো করলে ম্যাটেরিয়ালটা আগে প্রোভাইড করব, তারপরে ম্যাটেরিয়ালের ভিতর থেকে যদি ইয়ারটা প্রোভাইড মানে ফলো করা হয়, তখন ইয়ারের প্রেসারের কারণে ম্যাটেরিয়ালটা কোন বরাবর লেগে থাকবে? সারফেস বরাবর। এই এই বডির ফিক্সড মোল্ডের সারফেস বরাবর, তাই না? হ্যালো হ্যালো, ফিক্সড বরাবর লেগে থাকবে। মানে এই সারফেস বরাবর লেগে থাকবে, ঠিক আছে? সারফেস বরাবর যখন লেগে থাকবে, লেগে থাকার পর যে তোমাদের সলিডিফিকেশন টাইম যেটা পড়ানো হয়েছিল, সার্টেন টাইম দেওয়ার পর এই মোল্ডটা যদি আবার ওপেন করে ফেলি, খুলে ফেলি, তখন আমার প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক বের হয়ে আসবে, তাই না? এটা বেরোতে কোনো সমস্যা কি হবে? না স্যার। এই কারণে এটার নাম, যে তোমরা ইয়ার প্রেসারের কারণে ব্লো মোল্ডিং বলা হয়, এই কারণে ইয়ার প্রেসারের কারণে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি, তাই এই জন্য এর নামটা হচ্ছে ব্লো মোল্ডিং। যদিও এই ব্লো মোল্ডিংটা হতো কিন্তু আমার পার্মানেন্ট মোল্ডের একটা ক্যাটাগরি। ব্লো মোল্ডিং বলো, তারপরে এই যে সেন্ট্রিফিউগাল কাস্টিং বলো, সবই কিন্তু পার্মানেন্ট মোল্ডের ক্যাটাগরি, ঠিক আছে? হ্যালো, জি স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, বসো। হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের কি বুঝতে আর কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তো তোমরা কি সবাইকে আইডি দিছো? আইডি দিলে আমি তাহলে শেয়ার অফ করে দিলাম। আর এটার পিডিএফ তোমাদেরকে পাঠাইছিলাম না, পাঠানো হয় নাই এটা? পিডিএফ পাঠানো এসেছে। হ্যাঁ, হ্যালো, পাঠানো হয় নাই স্যার। ওকে, আমি পাঠাই দেবো। হ্যাঁ, দিছিলাম তো আমি তো এটা। দিয়েছিলাম স্যার। ওকে, তাহলে আমি ক্লোজ দিছেন করলাম, ঠিক স্যার, আছে? দিছেন।